বছর ছিল 2005। তখন টাইটান থেকে এমন একটি সংকেত আমাদের এই পৃথিবীতে আসে যা বহির্জগতে জীবনের অস্তিত্বের সন্দেহকে আরও দৃঢ় করে তোলে। এলিয়েনদের অস্তিত্বের সন্দেহ বাস্তবে পরিণত হওয়ার দ্বার প্রান্তে ছিল, কারণ সহজ ভাষায় বিজ্ঞানের যেখানে জল, হাইড্রোজেন, মিথেন এবং নাইট্রোজেন চক্র এই সমস্ত জিনিস খুঁজে পেয়েছিলেন। এবং আপনাকে জানিয়ে দিই, এই সমস্ত জিনিসই পৃথিবীতেও বিদ্যমান, যা আমাদের জীবনের অস্তিত্বের কারণ। সুতরাং সত্যি কি টাইটানেও জীবন বিদ্যমান? আসুন খুঁজে বের করি। আসলে টাইটান বেশ আকর্ষণীয় একটি চাঁদ। টাইটানের জীবনের এই অনুসন্ধান শুরু হয়েছিল 1944 সালে, যেটা টাইটান আবিষ্কার হওয়ার 300 বছর পর। সে সময় ডাচ আমেরিকান জ্যোতিষবিদ জেরার্ড কুইপার টাইটানের উপরে গবেষণা করছিলেন। তখন টাইটানের একটি চমকপ্রদ বৈশিষ্ট্য তার সামনে আসে, এবং সেই বৈশিষ্ট্য ছিল টাইটানের বায়ুমণ্ডল। এমন একটি বায়ুমণ্ডল যেখানে পৃথিবীতে বেড়ে ওঠা সমস্ত জীবজন্তু আরামে বেঁচে থাকতে পারবে। তিনি যে প্রমাণ পেয়েছিলেন সেটা কতটা সত্য এবং কতটা মিথ্যা তা কারো জানা ছিল না। এবং এই সত্যকে জানার জন্যই 1997 সালে ক্যাসিনি হুইগেন্স নামের একটি মহাকাশযান টাইটানের দিকে উৎক্ষেপণ করা হয়েছিল। যখনই এই মহাকাশযানটি টাইটানের বায়ুমণ্ডলে প্রবেশ করে, সাথে সাথে বিজ্ঞানীরা সেখানে অদ্ভুত কিছু ফ্রিকোয়েন্সি শুনতে পায়। এবং যত বেশি এই মহাকাশযান টাইটানের পৃষ্ঠের দিকে এগোতে থাকে, ফ্রিকোয়েন্সি ততই বাড়তে থাকে। এটি দেখে সমস্ত বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল যে এই ফ্রিকোয়েন্সি মহাকাশযানের কোনো অংশে গোলযোগের কারণে হচ্ছে। অতএব বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এই প্রোবকে আরও ভালোভাবে তদন্ত করা হবে। কিন্তু এই তদন্ত করার সময়ই বিজ্ঞানীদের সামনে একটি ভিন্ন সত্য বেরিয়ে আসে। আসলে কোনো সমস্যাই এই প্রোবের মধ্যে ছিল না, বরং এই টাইটানের বায়ুমণ্ডলে ছিল। টাইটানের বায়ুমণ্ডলে ঘটতে থাকা পরিবর্তনগুলোই প্রোবের মধ্যে ফ্রিকোয়েন্সি তৈরি করছিল। এবং এর জন্য কেবল দুটি সম্ভাবনা ছিল। এক, বায়ুমণ্ডলের মধ্যেই কোনো জীব বিদ্যমান থাকতে পারে যেটা বায়ুমণ্ডলে ফ্রিকোয়েন্সি তৈরি করছে, অথবা এমনটা হতে পারে সেইখানকার পরিবেশই তেমনই। সুতরাং এই দুটি সম্ভাবনাই তারা ওই সময় ভেবেছিল। তবে এইখানে প্রোবের অনুসন্ধানে একটি নতুন মোড় আসতে চলেছে। প্রোবটি সেখানে ল্যান্ড করার সাথে সাথে সেখানকার মাটিতে তার পরীক্ষা শুরু করে। আর সেই পরীক্ষার রিডিং এমনটা ইঙ্গিত দেয় যে এইখানে জীবন থাকার সম্ভাবনা 100%। বস্তুত তার রিডিং তো এটাই বলছিল যে এইখানে বিদ্যমান জীব নিঃশ্বাস নিতেও শুরু করে দিয়েছে। মানে যখন এই মাটির নমুনাগুলোর রাসায়নিক পরীক্ষা করা হয়েছিল, তখন 3টি জিনিস সেখানে বসবাসকারী জীবের প্রমাণ হিসেবে সামনে আসে। প্রথম জিনিসটি হলো টাইটানের বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেনের অদৃশ্য হয়ে যাওয়া। গবেষকদের মতে টাইটানের বায়ুমণ্ডলে হাইড্রোজেন তৈরি হচ্ছে, এবং তৈরি হওয়া সেই হাইড্রোজেন পুরো টাইটানের ওপরের বায়ুমণ্ডলে সমানভাবে বণ্টিত রয়েছে। কিন্তু যেখানে হাইড্রোজেনের হালকা ওজন ও দাহ বৈশিষ্ট্যের সাথে বাতাসে ভেসে বেড়ানো উচিত ছিল, সেখানে এটি ভূপৃষ্ঠে পৌঁছানোর সাথে সাথেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। পৃথিবীর কথা বললে এইখানে বেঁচে থাকতে হলে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হাইড্রোজেন। বস্তুত আমাদের সূর্যের অস্তিত্বই হাইড্রোজেনের কারণে। যদি হাইড্রোজেন না থাকতো তবে আমাদের সূর্য থাকতো না, আর সূর্য না থাকলে আমরা থাকতাম না। এবং কি আমাদের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে এমন এক প্রজাতি রয়েছে যারা হাইড্রোজেনের উপরে নির্ভর করে নিঃশ্বাস নিচ্ছে, এবং সম্ভবত এই প্রজাতিগুলো টাইটানের বায়ুমণ্ডলে থেকেও হাইড্রোজেন গ্রহণ করছে। এটা দেখে বিজ্ঞানীদের তেমনই ব্যাখ্যা ছিল, কারণ একদিকে হাইড্রোজেন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, তবে অন্যদিকে কেউ না কেউ এটাকে গ্রহণ করছে। আর এইখানে প্রশ্ন, শেষ পর্যন্ত এই হাইড্রোজেন কোথায় যাচ্ছে? যাই হোক, বহির্জগতের জীবনের দ্বিতীয় প্রমাণ ছিল অ্যাসিড্রিলিন এবং নাইট্রোজেনের কম পরিমাণ। একটি প্রতিবেদন থেকে এমনটাও জানা যায় যে সেখানে বিদ্যমান জীবন শুধুমাত্র হাইড্রোজেন গ্রহণ করছিল না, বরং অ্যাসিড্রিলিনও গ্রহণ করছিল, যা আজ আমাদের পৃথিবীতে বিদ্যমান ভূগর্ভস্থ অণুজীবরা গ্রহণ করে। এখন ভূগর্ভস্থ অণুজীব মানেই স্পষ্টতই নদী, হ্রদ এবং সমুদ্রের মতো জলাশয়। তবে টাইটানে আবিষ্কৃত জলাশয়গুলি পৃথিবীর জলাশয়ের থেকে বেশ আলাদা ছিল, কারণ এতে জলের পরিবর্তে ইথেন এবং মিথেন প্রবাহিত হচ্ছে। আর এটা শুধুমাত্র ভূপৃষ্ঠেই নয়, ভূপৃষ্ঠের নিচেও, যেখানে সম্ভবত নিচে অণুজীব থাকতে পারে, এবং সেই অণুজীবই টাইটানের বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করছে। কারণ বিজ্ঞানীরা এটাও পর্যবেক্ষণ করেছেন যে টাইটানের বায়ুমণ্ডলে প্রতি ঘন্টায় নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে। এখন দেখা যায় তেমনই একটি নাইট্রোজেন চক্র আজ পৃথিবীতেও বিদ্যমান। এই সদৃশ্য দেখে আপনি অবাক হয়ে গেলেন, তাই না? তবে সত্যি কথা হলো আজও বিশ্বের খুব কম লোকই এই তথ্য জানে। যাই হোক,
সেইখানকার মাটির বিশ্লেষণের তৃতীয় এবং শেষ প্রমাণ ছিল ক্রায়োভলক্যানিক অ্যাক্টিভিটি, এমন একটি আগ্নেয়গিরি যেখান থেকে গলিত লাভা বের হয় না, বরং বরফের ঠান্ডা জল, অ্যামোনিয়া এবং মিথেনের মতো পদার্থ বের হয়। এই পদার্থগুলি প্রসঙ্গতই একটি জীবনের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। সুতরাং এই 3টি প্রমাণের ভিত্তিতে তারা অনুমান করেছিল যে টাইটানেও কোনো জীবন নিঃশ্বাস নিচ্ছে। এমনটাও হতে পারে যে এই জীবন মিথেনের উপরে নির্ভর করে বেঁচে থাকে, যার জন্য মিথেনই তার প্রাণ। তবে বর্তমানে যদি আমরা দেখি, বিজ্ঞানীদের কাছে কেবল জীবনের অস্তিত্বের ইঙ্গিত রয়েছে। সেইখানে বেড়ে ওঠা জীবন খুঁজে বের করতে তারা এখনো কোনো সাফল্য পায়নি, এবং এই জন্যই এই সমস্ত অনুমান কেবল বইয়ের পাতাতেই রয়ে গেছে। তবে কি হবে, পৃথিবীর যদি কোনো জীবকে আমরা বসবাসের জন্য এই চাঁদে পাঠিয়ে দিই, তবে কি জীবন সেখানে বেঁচে থাকতে পারবে? এই চাঁদ কি পারবে কোনো পার্থিব জীবের জন্য বাসযোগ্য হতে? বিজ্ঞানী এইখানে 2টি সম্ভাবনা দেখেছেন। কিছু পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে, আবার নাও বেঁচে থাকতে পারে। টাইটান সৌরজগতের এমন একটি চাঁদ যার সমস্ত বৈশিষ্ট্য পৃথিবীর বৈশিষ্ট্যের সাথে মিলে। এখন যদি আমরা পৃথিবীর কথা বলি, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে বিদ্যমান জল একটি আশ্রয়ের মতো কাজ করে। মানে বায়ুমণ্ডলীয় জল গ্যালাকটিক কসমিক রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। এখন যদি এই জলের কণাগুলো বায়ুমণ্ডলে না থাকে, তবে সম্ভবত আজ পৃথিবীও একটি বসবাসের অযোগ্য গ্রহ হতো। এবং পৃথিবীতে যেমন জলের কণা রয়েছে, তেমনি টাইটানে মিথেন এবং ইথেন রয়েছে, যা একই কাজ করে। টাইটানের পৃষ্ঠ পর্যন্ত কোনো কসমিক বিকিরণকে পৌঁছাতে দেয় না। মানে আমি যদি এইখানকার বিদ্যমান ইঙ্গিতগুলোকে ভালোভাবে দেখি, তবে আমি এটা বলতে পারি যে টাইটানে অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও জীবনের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই বিদ্যমান আছে। তবে চিন্তা করবেন না, যদিও এখানে অক্সিজেন নেই, তবে টাইটানের পৃষ্ঠের নিচে বরফের জল আমাদের এই সমস্যার সমাধান করে দেবে। বিজ্ঞানীদের মতে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভবিষ্যতে নিজেরাই অক্সিজেন তৈরি করতে পারব। এখন একদিকে দেখা যায় টাইটানে শক্তি আছে, জল আছে, একটি ভালো বায়ুমণ্ডল আছে, এবং অন্যদিকে মঙ্গল না কোনো মহাসাগর আছে না বায়ুমণ্ডল আছে। মানে টাইটানকে উপনিবেশ করার ধারণা আমাদের জন্য কোনো বোকা ধারণা তো একেবারেই নয়, বরং এটি ভবিষ্যতের সবথেকে বুদ্ধিমান ধারণাগুলোর মধ্যে একটি হতে পারে। সম্ভবত ভবিষ্যতে মঙ্গলের আগে আমাদের টাইটানকেই আমাদের দ্বিতীয় বসবাসযোগ্য ঘর বানিয়ে ফেলতে হবে। তবে একটু থামুন, খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। প্রতিটি জিনিসেরই একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক থাকে। ঠিক তেমনি টাইটানকে ঘর বানাতে গেলেও সেইখানে নেতিবাচক কিছু রয়েছে। আর এর প্রথম নেতিবাচক দিকটি হলো টাইটানের তাপমাত্রা, কারণ সূর্য এবং টাইটানের মধ্যকার দূরত্ব অনেক বেশি। সেজন্য পৃথিবীর তুলনাতে মাত্র 1% সূর্যের আলোয় সেইখানে পৌঁছায়, এবং তার মধ্যে 90% সূর্য আলো টাইটানের ঘন বায়ুমণ্ডল শোষণ করে নেয়, যার কারণে তা পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে না। এবং এই জন্যই পৃষ্ঠের তাপমাত্রা -179 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামে না এবং ওপরে ওঠে না। সুতরাং টাইটানে বেঁচে থাকা একটি ফ্রিজের ভেতরে বেঁচে থাকার সমতুল্য হবে। এই তাপমাত্রা আমাদের এমনিতেই বেঁচে থাকার জন্য অসম্ভব। পৃথিবীতে নেতিবাচক যে চরম তাপমাত্রা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, সেটা -89.2 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এবং এমনও দেখা যায় যে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাওয়ার কারণে 4.6 মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটেছিল। এখন যদি এই ধরনের তাপমাত্রাতেই লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়, তবে -179 ডিগ্রি সেলসিয়াসে মানুষের কি অবস্থা হবে তা আপনি বুঝতেই পারছেন। অর্থাৎ টাইটানে বেঁচে থাকা সম্ভব হলেও সেখানে কার্যত বসবাস করা সেটা খুবই কঠিন হবে। তবে এটি এখনকার টাইটানের অবস্থা। যদি আমরা 3.7 বিলিয়ন বছর আগেরকার আমাদের পৃথিবীর কথা বলি, তবে পৃথিবীর অবস্থাও টাইটানের মতোই ছিল। বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং মিথেনের যৌগ ছিল, জায়গায় জায়গায় আগ্নেয়গিরির বিস্ফোরণ হচ্ছিল, এবং ভূপৃষ্ঠ হাইড্রোকার্বনে পূর্ণ ছিল। তবে একদিন একটি ইলেকট্রিক স্পার্ক পৃথিবীর মানচিত্র এবং চেহারা উভয় বদলে দিয়েছিল। 3.7 বিলিয়ন বছর আগের ইলেকট্রিক স্পার্ক ফসফরাস এবং হাইড্রোকার্বনকে ভেঙে RNA-তে রূপান্তরিত করেছিল। RNA একে অপরের সাথে মিলিত হয়ে DNA-তে রূপান্তরিত হয়েছিল এবং একটি এককোষী জীব তৈরি হয়েছিল। তারপর এই এককোষী জীবগুলি বহুকোষী জীবে রূপান্তরিত হয়েছিল, আর এইভাবেই কোটি কোটি বছরের বিবর্তনের পর মানুষের জন্ম হয়েছিল।
যদিও এখনো পর্যন্ত সেখানে কোনো বৈদ্যুতিক ঝলকের চিহ্ন পাওয়া যায়নি, তবে টাইটানের বায়ু, বরফ, আগ্নেয়গিরি কার্যকলাপ এবং মহাদেশীয় পাত মানে টেকটনিক প্লেটের মুভমেন্টের মতো অনেক সক্রিয় শক্তি রয়েছে, যা একসময় আমাদের পৃথিবীকেও আকার দিয়েছিল। এবং এই জন্যই ভবিষ্যতে টাইটানেও কিছু আকর্ষণীয় ঘটনা ঘটার সম্ভাবনা এখনো রয়েছে। সম্ভবতার বিচারে এই সুযোগ খুব কম হতে পারে, তবু আপনি জানেন না যে ভবিষ্যতে কি হবে। এমন হতে পারে ভবিষ্যতে টাইটানে সত্যি কোনো জীবনদানকারী ইলেকট্রিক স্পার্ক বা বলতে পারি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হতে পারে, অথবা মানুষ কোনোভাবে সেইখানে জীবন তৈরির জন্য প্রথম বীজটি রাখতে পারে, যার ফলে টাইটানও একদিন বসবাসযোগ্য গ্রহে পরিণত হতে পারে। টাইটানের সম্পর্কে বিস্তারিতভাবে অধ্যয়ন করার জন্য নাসা ড্রাগনফ্লাই মিশনের আয়োজন করেছে, যা 2027 সালে উৎক্ষেপণ করা হবে। পরবর্তী ভিডিওতে ড্রাগনফ্লাই মিশনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তো আপনার কি মনে হয় ভবিষ্যতে টাইটান নামের এই চাঁদটি কি বসবাস উপযুক্ত হতে পারে কিনা, সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। সেই সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।